শুরু করি তাহলে। হ্যাঁ, আসো। পিতার বর্তমান বয়স দেখো, আজকের প্রথম প্রবলেম। পিতার বর্তমান বয়স ছেলের বয়সে 3 গুণ। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয়, তবে বলছে পুত্রের বর্তমান বয়স কত হবে। হ্যাঁ, খুব ভালো অঙ্ক এবং খুব সহজ অঙ্ক। হ্যাঁ, দেখো, পিতা আর কি আছে, পুত্র বা ছেলে যাই বলো, ছেলে বা পুত্র। হ্যাঁ, পিতার বয়স ছেলের বয়সে 3 গুণ, মানে ছেলের বয়স যদি 1 ভাগ হয়, তাহলে তোমরা বলবে স্যার পিতার বয়স হবে 3 গুণ, মানে 3 ভাগ। তাহলে বলো দেখি এদের বয়সের রেশিও কত ভাই? তোমরা বলবে 3:1। এটা বর্তমান বয়সের অনুপাত। হ্যাঁ, ওকে। পুত্রের বয়স 1 ভাগ হলে পিতার বয়স 3 গুণ, মানে 3 ভাগ। 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে, মানে পুত্রের বা ছেলের বয়স যদি 1 ভাগ হয়, তাহলে পিতার বয়স হবে 2 গুণ, মানে 2 ভাগ। তাহলে রেশিও কত? 2:1। এই ধরনের রেশিওর প্রবলেম আমরা কিভাবে সলভ করি? তোমরা বলবে খুবই সিম্পল ফান্ডা স্যার, বয়সের ডিফারেন্সটা সেম বানাতে হয়, রাইট? বলো দেখি 3 আর 1 এদের বয়সের ডিফারেন্স কত? তুমি বলবে 2। আর এখানে বলো দেখি 2 আর 1 এর বয়সের ডিফারেন্স কত? তোমরা বলবে 1, রাইট? তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে, আমরা এক কাজ করি, দুইটাকেই সেম বানাবো। এটা 2 আছে, এটাকে যদি 2 বানাতে চাই, তাহলে তোমরা বলবে 2 দিয়ে গুণ করতে হবে, 2 ওকে 2। তাহলে ডিফারেন্স কে 2 দিয়ে গুণ করলে ডান দিকেও 2 গুণ হবে, 2 ওকে 2। তোমরা বলবে বাঁ দিকেও 2 গুণ হবে, তার মানে 2 দুগুণে 4, রাইট? ডিফারেন্স কে 2 দিয়ে গুণ করা মানে ডান দিকেও 2 গুণ, বাঁ দিকেও 2 গুণ। ক্লিয়ার? এবার কম্পেয়ার করো, যেদিকে খুশি কম্পেয়ার করতে পারো। পুত্রের বয়স আগে ছিল 1 ভাগ, এখন হলো 2 ভাগ। কত ভাগ বাড়লো এটার থেকে এটা মাইনাস করো, তোমরা বলবে স্যার 1 ভাগ বাড়বে, 1 ভাগ। পুত্রের বয়স 1 ভাগ বাড়লো, 1 ভাগ। এদিকেও করতে পারো, 3 থেকে 4 হলো, 1 ভাগ বাড়লো, রাইট? আর প্রশ্নে বলছে 15 বছর পর, এটা দিকে কি বুঝতে পারো? তুমি বলবে স্যার 15 বছর পর মানে 15 বছর বয়স বাড়বে, পিতারও 15 বছর বাড়বে, পুত্রেরও 15 বছর বাড়বে। তাহলে দেখো কি দাঁড়ালো, তুমি যদি রিয়েল ভ্যালু দিয়ে বলো, তুমি বলবে স্যার 15 বছর বয়স বাড়বে। আর যদি ইউনিট দিয়ে বলো, তুমি বলবে স্যার 1 ইউনিট বাড়ছে, 1 ইউনিট, তাই না? আগে ছিল 1 ভাগ, এখন হইলে 2 ভাগ। কয় ভাগ বয়স বাড়লো? 1 ভাগ। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলে 15 বছর পর, তার মানে 15 বছর বাড়বে, তাই না? বর্তমান বয়স যা হবে, 15 বছর পরে বয়স 15 বাড়বে। তাহলে আমরা বার করলাম 1 ইউনিট বাড়বে, রিয়েল ভ্যালু দিয়ে বললে 15 বছর বাড়বে। তাহলে তোমরা বলবে বস 1 এর ভ্যালু তো 15, সেম জিনিস। 1 এর ভ্যালু যদি 15 হয়, কত গুণ? 15 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়সে 1 ভাগ, 1 এর ভ্যালু কত? 1 এর ভ্যালু মাত্রই বার করলাম, 1 এর ভ্যালু 15 গুণ, 15 কে 15, তাই না? 1 এর ভ্যালু যদি 15 হয়, তাহলে ছেলের বর্তমান বয়সে 1 ভাগ, 1 এর ভ্যালু কত? 15 বছর। খুব সিম্পল এটা, রাইট? সিম্পল একদম প্রবলেম দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আসো নেক্সট। গড়ের খুব ভালো দেখো, দুটো অঙ্ক করেছি। 5টি সংখ্যার গড় 56, এটা দাড়ি বা ফুল স্টপ যাই বলো। হ্যাঁ, যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয়, তবে শেষ 4টি সংখ্যার সমষ্টি কত? মন দিয়ে শোনো। হ্যাঁ, সিজিএল এ আসছে, দেখো খুব ভালো অঙ্ক। প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার, শেষ 4টি সংখ্যার সমষ্টির, প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির কত অংশ বলছে? 3/4 অংশ। এটার মানে কি স্যার? এটার মানে তোমরা বলবে স্যার খুবই সিম্পল, প্রথম সংখ্যা হবে 3 ভাগ বা 3 ইউনিট, আর শেষ 4টির সমষ্টি হবে কত ইউনিট? তোমরা বলবে শেষ 4টির সমষ্টি হবে 4 ইউনিট। প্রথম সংখ্যা শেষ 4টির সমষ্টির 3/4 অংশ। তাহলে তোমরা বলবে প্রথম সংখ্যা হবে 3 ইউনিট, আর শেষ 4টার সমষ্টি 4 ইউনিট। ওকে, এখানে আছে প্রথম সংখ্যা, এখানে আছে শেষ 4টি সংখ্যা। তাহলে যদি দুইটা যোগ করি, তাহলে কত হবে? তোমরা বলবে 3 আর 4 যদি যোগ করা হয়, তাহলে টোটাল হবে 7 ভাগ বা 7 ইউনিট, তাই না? এখানে আছে প্রথম সংখ্যা, এখানে আছে শেষের 4টি, শেষের 4টি আর প্রথম, দুইটা মিলা কি হবে? টোটাল 5টি সংখ্যা, হ্যাঁ কি না? টোটাল তো 5টি সংখ্যা, দেখো এখানে 5টাই হলো, এখানে প্রথম সংখ্যা, এখানে শেষ 4টি, দুইটা মিলে টোটাল 5টি সংখ্যা। 5টা সংখ্যার যোগফল কত? তোমরা বলবে স্যার 7 ভাগ।
আরেকটা যোগফল কিভাবে বার করতে পারি দেখো, এখানে দেওয়া হচ্ছে 5টি সংখ্যার গড় হচ্ছে 56। গড় মানে কত বলো দেখি ভাই বোন? তোমরা বলবে স্যার গড় মানে একটা সংখ্যায় 56, তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত? 5 দিয়ে গুণ করো, গুণ করলে কত হয়? 5 6 30, 5 5 25 আর 3 280। হ্যাঁ, মন দিয়ে শোনো। এনো 5টা সংখ্যা আছে দেখো, এখানে 4টা, এখানে একটা। 5টা সংখ্যার যোগফল 7 ইউনিট। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো, গড় হচ্ছে 56, গড় মানে একটা সংখ্যায় 56, তাহলে 5টা সংখ্যার যোগফল 280। ক্লিয়ার? তাহলে 5টা সংখ্যার যোগফল 7 ইউনিট, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে তোমরা বলবে 5টা সংখ্যার যোগফল হচ্ছে 280। তাহলে 7-এর ভ্যালু তো 280। কত গুণ? 40 গুণ। ক্লিয়ার? এইটাও 5টা সংখ্যার যোগফল, এটাও 5টা সংখ্যার যোগফল। তাহলে 7-এর ভ্যালু যদি 280 হয়, তাহলে শেষ 4টা সংখ্যার সমষ্টি হচ্ছে 4 ইউনিট। তাহলে 4-এর ভ্যালু কত? তোমরা বলবে এটাকেও 40 দিয়ে গুণ করবো, তাই না? ক্লিয়ার? বুঝতে পারছো কি? 7-এর ভ্যালু যদি 280 হয়, শেষ 4টা সংখ্যার সমষ্টি 4 ইউনিট। 4-এর ভ্যালু কত? এটারও 40 দিয়ে গুণ করবো। 4 40 160। এটা অ্যান্সার না কিন্তু, এটা কয়টা সংখ্যার সমষ্টি? 4টি সংখ্যার সমষ্টি। শেষের যে 4টা সংখ্যা এটা যোগ করলে 160 হবে। এবার অ্যান্সার বলছে শেষ 4টা সংখ্যার গড় কত। তাহলে 4টা সংখ্যার যোগফল যদি 160 হয়, গড় মানে কি? গড় বার করতে গেলে ভাগ করতে হয়। এখানে বলো দেখি কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা। তাহলে তোমরা বলবে স্যার সিম্পল, তাহলে 4টা সংখ্যা না 4 দিয়ে ভাগ করব। গড় বার করার সূত্র কি? টোটাল বাই এন। টোটাল বা সমষ্টি, সমষ্টিকে আমরা এন দিয়ে ভাগ করবো। এন মানে কয়টি সংখ্যা? 4টা সংখ্যা 4 দিয়ে ভাগ করো। ঠিক করলাম কি? তাহলে কত হবে? 40। ওকে, বুঝতে পারছো? তাহলে শেষ 4টি সংখ্যার সমষ্টি কত হবে? তোমরা বলবে 40 হবে। খেয়াল করো, 7-এর ভ্যালু যদি 280 হয়, তাহলে 4-এর ভ্যালু 140, 160। তাহলে গড় বার করতে গেলে 4টা সংখ্যা 4 দিয়ে ভাগ করব। আসো গড়ের আরেকটা খুব সুন্দর অঙ্ক 3। দেখো, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। 13টি সংখ্যার, এটা দাঁড়িয়ে কিন্তু, হ্যাঁ আমি ফুল স্টপ দিই যাতে কনফিউশন তৈরি না হয়। 13টি সংখ্যার গড় হচ্ছে কত? 47। আর প্রথম 3টি সংখ্যার গড় কত? 39। আর পরবর্তী 7টি সংখ্যার গড় কত? 49। মন দিয়ে শুনো। হ্যাঁ, তাহলে প্রথম 13টার ভাঙাই ভাঙাই করি, এনে ডিফারেন্স দিয়ে করলে কনফিউশন তৈরি হতে পারে। 13টা সংখ্যার গড় 47। গড় যদি 47 হয়, গড় মানে একটা সংখ্যাই 47। তাহলে 13টা সংখ্যার যোগফল কত হবে? তোমরা বলবে স্যার এটাকে 13 দিয়ে গুণ করে দিই। গড় 47 মানে কি? গড় হচ্ছে একটা সংখ্যাই 47, 47। তাহলে 13টা সংখ্যার যোগফল কত হবে? তোমরা বলবে 13 গুণন 47। 13টা সংখ্যার যোগফল থেকে বাদ দিব প্রথম 3টার গড় কত? 39। তো খেয়াল করো, গড় যদি 39 হয়, গড় মানে একটা সংখ্যাই 39। তাহলে 3টা সংখ্যার যোগফল তোমরা বলবে স্যার এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। মন দিয়ে শোনো, গড় মানে ভাই একটা সংখ্যাই যদি 39 হয়, 3টা সংখ্যার যোগফল কত হবে? 39 গুণন 3। ওকে, আসো পরবর্তী 7টা সংখ্যার গড় হচ্ছে 49। গড় মানে একটা সংখ্যায় যদি 49 হয়, তাহলে 7টা সংখ্যার যোগফল কত হবে? তোমরা বলবে এটাকে 7 দিয়ে গুণ করবো। হ্যাঁ, খেয়াল করো, প্রথম 3টার গড় হচ্ছে 39। গড় মানে একটা সংখ্যায় 39। তাহলে 3টা সংখ্যার যোগফল কত হবে? 39 গুণন 3। আর এখানে 7টা সংখ্যার গড় হচ্ছে 49। গড় মানে একটা সংখ্যায় 49। তাহলে 7টা সংখ্যার যোগফল কত হবে? 49 গুণন 7। এখানে 3টা সংখ্যা আর এখানে আছে 7টা সংখ্যা, দুইটা আমরা যোগ করে দিই। হ্যাঁ, মন দিয়ে শোনো। এখানে কয়টা সংখ্যা আছে? 13টা সংখ্যা। 13টা সংখ্যার গড় যদি 47 হয়, টোটাল কত? 13টা সংখ্যা 13 দিয়ে গুণ করব। 13টা সংখ্যার যোগফল থেকে বাদ দিব এখানে 3টা আর এখানে 7টা। ওকে, ওকে, তাহলে গড় যদি 39 হয়, গড় গড় মানে একটা সংখ্যায় 39। তাহলে 3টা সংখ্যার যোগফল 3 দিয়ে গুণ করব। আর এখানে 7টা সংখ্যার গড় হচ্ছে 49। তাহলে 7টা সংখ্যার যোগফল 7 দিয়ে গুণ করব। তাহলে বলো দেখি এখানে কয়টা সংখ্যা আছে? তোমরা বলবে স্যার 13টা সংখ্যা। 13টা সংখ্যার যোগফল থেকে আমরা বাদ দিব। কি বাদ দিব? এখানে আছে কয়টা সংখ্যা? 3টা। আর এখানে আছে কয়টা? 7টা। 3টা আর 7টা যোগ করলে কয়টা সংখ্যা হয়? 10টা। রাইট? যোগ কেন করব? যোগ করলে এখানে 3টা আর এখানে 7টা যোগ করলে 10টা সংখ্যা পাবো। 13টার থেকে 10টা বাদ দিব। প্রথম 3টা আর পরে 7টা, 10টা বাদ দিব। তা আসো বাদ দিলে কত হবে? 13 দিয়ে গুণ করলে কত হবে? 7 রং 91 এর 1 থাকবে 9, 4 রং 52 আর 9 কত হয়? 61।
তার মানে তোমরা কত বলবে, এটাকে যদি গুণ করা হয় তাহলে তোমরা বলবে 611। ওকে, আসো এখানে 3 দিয়ে 19 কে গুণ করো, কত হয়? 3 19 কত হয়? গুণ করো 117, আর 7 দিয়ে 49 কে গুণ করলে 7 49 আমরা জানি 343। তাহলে 343 আর 117 যদি যোগ করো তাহলে তোমরা বলবে স্যার 460। তাহলে মাইনাস করো, 1 থেকে 0 গেলে 1, 11 থেকে 6 গেলে 5, এখানে কত হবে? এখানে আসবে 151। এখানে কয়টা সংখ্যা আছে? 13টার থেকে 10টা বাদ দিলাম। 10টা কোথায়? এখানে 3টা, এখানে 7টা। 7টা আর 3টা যোগ করলে 10টা। 13টা সংখ্যার থেকে 10টা বাদ দিব, প্রথম 3টা আর পরের 7টা যোগ করলে কয়টা হয়? 10টা। রাইট? তাহলে এখানে কয়টা সংখ্যার যোগফল পাওয়া যাবে? 3টা সংখ্যা। কোন 3টা? 11তম, লাস্টের 3টা, তারপরে 12তম আর 13তম। এখানে 3টা সংখ্যা আছে। ওকে, আসো এবার দেখো অঙ্কের, এখানে একটু টুইস্ট আছে অঙ্কের মধ্যে, হ্যাঁ, মন দিয়ে শুনো। 13টা সংখ্যা থেকে আমরা 10টা সংখ্যা যদি বাদ দিই তাহলে 3টা সংখ্যা পাওয়া যাবে। কোন 3টা সংখ্যা পাওয়া যাবে? শেষের 3টা, 11তম, 12তম আর 13তম। এই 3টা সংখ্যা যদি যোগ করি, এখানে 3টা সংখ্যা আছে, 11তম সংখ্যা, 12তম আর একটা আছে 13তম। হ্যাঁ, 13টার থেকে আমরা বাদ দিলাম প্রথম 3টা আর পরের 7টা যোগ করলে 10টা। 13টার থেকে 10টা বাদ দিলে 3টা সংখ্যা পাওয়া যাবে। হ্যাঁ, এবার মন দিয়ে শুনো, এখানে কি বলছে? 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ, আবার 12তম সংখ্যাটা বলছে 13তম সংখ্যার থেকে 3 কম। তাহলে 11তম সংখ্যাটা বলছে 12তম সংখ্যার দ্বিগুণ। হ্যাঁ, মন দিয়ে শোনো, আমরা 12তম সংখ্যাটা যদি 1 ইউনিট ধরি, 1 ইউনিট, ভালো করে দেখো, আমরা এক্স টেক্সে যাব না। তাহলে তোমরা বলবে 11তম সংখ্যাটা হচ্ছে, মন দিয়ে শুনি, একটু টাফ আছে কিন্তু এর দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে এটা 2 গুণ হবে। তাহলে তোমরা বলবে স্যার এটা হবে 2 ইউনিট। ওকে, 12তম সংখ্যা যদি 1 ইউনিট হয় তাহলে তোমরা বলবে 11তম সংখ্যা হবে তার দ্বিগুণ, মানে কত ইউনিট হবে? তোমরা বলবে স্যার 2 ইউনিট হবে। রাইট? আরেকটা জিনিস এই জায়গাটায় দেখো, এখানে একটু টুইস্ট আছে কিন্তু ভাষাটায়। 12তম সংখ্যাটা ধরলাম 1, তাহলে 13তম এর ডাবল না, 2 ইউনিট হবে। আর 12তম সংখ্যাটা 13তম সংখ্যার থেকে 3 কম, এটাকে ধরলে সুবিধা হলো, এটা দ্বিগুণ 2 ইউনিট। আর 12তম সংখ্যাটা বলছে 13তম সংখ্যার থেকে 3 কম। তাহলে 12তম সংখ্যা যদি 3 কম হয়, 3 কম, 13তম সংখ্যার থেকে কত কম? 3 কম। তাহলে আমি যদি ভাষাটা ঘুরিয়ে বলি তাহলে তোমরা বলবে স্যার 13তম সংখ্যা হবে 12তম সংখ্যার থেকে 3 বেশি। রাইট? সিম্পল, দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে 12তম সংখ্যা হচ্ছে 3 কম, তার মানে তোমরা বলবে স্যার 13তম সংখ্যা হচ্ছে 3 বেশি। রাইট? তো আমরা এক্স এ যাব না, এটা 1 হলে এটা দ্বিগুণ মানে 2 ইউনিট। আর 12তম সংখ্যা যদি 1 হয় তাহলে 13তম সংখ্যা 1 হবে না, কিন্তু 1 ইউনিটের থেকে 3 বেশি। বুঝা গেল? 12তম সংখ্যাটা 3 কম, 13তম সংখ্যাটা হচ্ছে তার থেকে 3 বেশি। এটা 3 কম, এটা 3 বেশি। তাহলে তোমরা বলবে স্যার 13তম সংখ্যাটা 1 ইউনিটের থেকে, এটা যদি 1 হয় 1 ইউনিটের থেকে কত বেশি? 3 বেশি। তাহলে 12তম যদি 1 হয় তাহলে 11তম সংখ্যা হচ্ছে দ্বিগুণ মানে 2 ইউনিট। আর 13তম সংখ্যাটা হবে 12তম সংখ্যার থেকে 3 বেশি। 12তম সংখ্যার থেকে 3 বেশি। 3 বেশি মানে এটা 1 ইউনিট হলে এটা 1 ইউনিট হবে না, 1 ইউনিটের থেকে 3 বেশি। আমরা না আপাতত না বেশিটা বাদ দিব। এখানে কত বেশি বলো দেখি? 3 বেশি। কত বেশি? 3 বেশি। তো আমরা বেশিটা ধরবো না, আমরা মনে করলাম বেশি নাই। হ্যাঁ, বেশিটা বাদ দিব, 3 বেশি। তো আমরা কি করব? যত বেশি, এখানে কত বেশি? 3 বেশি, বেশিটা আমরা ধরবো না, বাদ দিলাম। তাহলে এখান থেকেও তোমরা কি করে নাও? কমাই নাও। তাহলে কত হবে? 148। দেখো এই জায়গাটা আমি আবার রিপিট করছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, খুব ভালো অঙ্ক, ভালো করে দেখুন। 12তম সংখ্যা যদি 1 ইউনিট হয়, 11তম সংখ্যা তার দ্বিগুণ মানে 2 ইউনিট। আর 13তম সংখ্যা 12তম সংখ্যার থেকে 3 বেশি। তাহলে আমি বললাম ভাই এটা বেশি, তো বেশিটা না বাদ দাও। 3 বেশি হচ্ছে বা 3 এক্সট্রা হচ্ছে, এক্সট্রাটা বাদ দাও, পরে ধরবো, আপাতত বাদ দাও। তাহলে তোমরা বলবে স্যার এখানে যদি 3 বাদ দেওয়া হয় তাহলে 3টা সংখ্যার যোগফল 151 না, এখান থেকেও তো 3 বাদ দিতে হবে। বেশিটা তোমরা কি করবে? বাদ দিবে। এখানে যদি 10 বেশি হয় বাদ দিবে, তাহলে টোটালটার থেকেও 10 কমায় নেবে। রাইট? না হলে আবার এক্স টেক্স ধরতে হবে। তাহলে 3টা সংখ্যার যোগফল কত? তোমরা বলবে স্যার 1 1 যোগ করলে 2, 2 আর 2 যোগ করো, তাহলে 3টা সংখ্যার যোগফল কত? তোমরা বলবে স্যার 4 ইউনিট। তাই না?
এক আর এক যোগ করে 2, 2 আর 2 যোগ করে 4 ইউনিট। আর এটাও তো তিনটা সংখ্যার যোগফল, 3 কমাইলাম কেন বুঝছো তো, এখানে 3 বেশি, তিনটা বেশিটা বাদ দাও, তাহলে এখান থেকেও বাদ দেব। তাহলে 3 এর ভ্যালু কত 148, সরি 4 এর ভ্যালু 148, কত গুণ 32 গুণ। ওকে, 32 দিয়ে গুণ করলে আসে, তাহলে 11তম সংখ্যা হচ্ছে 2 ভাগ, 2 এর ভ্যালু কত হবে, এটাও 32, 32 দুগুণে 64। 12তম দরকার নাই, 11তম আর 13তম, 13তম সংখ্যাটা হচ্ছে 1 ইউনিট, 1 এর ভ্যালু কত হবে, এটাও 32 গুণ, 32 ওকে 32। ওকে, 4 এর ভ্যালু যদি 148 হয়, ও সরি 32 গুণ না তো, বেশি হবে তাই না, সরি সরি সরি, কত গুণ হবে, 3 4 12 2, হ্যাঁ 37 গুণ, সরি। তাহলে 2 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে স্যার এটাও এখানে কত গুণ হবে, 37 গুণ, মানে 74, 74 হবে। আর 1 এর ভ্যালু কত হবে, তোমরা বলবে এটাও 37 গুণ হবে, হ্যাঁ 37। কিন্তু 13তম সংখ্যাটা 1 ইউনিট না, কিন্তু 1 ইউনিটের থেকে 3 বেশি, বেশিটা আগে বাদ দিয়েছিলাম, এবার আমরা যোগ করে নিব। ওকে, এটা 1 এর ভ্যালু কত 37, কিন্তু এটা অ্যাকচুয়ালি 1 ইউনিট না, 1 ইউনিটের চেয়ে 3 বেশি, তাহলে 3 যোগ করে নাও, তাহলে যোগ করলে কত হবে, তোমরা বলবে 40। ওকে, খেয়াল করো, 4 এর ভ্যালু যদি 148 হয়, তাহলে 2 এর ভ্যালু 74, 1 এর ভ্যালু 37, কিন্তু এটা 37 না, 1 ইউনিটের চেয়ে 3 বেশি, বেশিটা যোগ করে নাও। তাহলে এদের গড় কত হবে, তোমরা বলবে স্যার 11তম সংখ্যা হলো 74, আর 13তম সংখ্যা হচ্ছে 1 ইউনিটের থেকে 3 বেশি, মানে 40, তাহলে গড় মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দুইটা যদি যোগ করা হয়, তাহলে তোমরা বলবে স্যার হবে 114, 2 দিয়ে যদি 114 কে ভাগ করা হয়, তার মানে কত বলবে, তোমরা বলবে 57 হবে। মন দিয়ে শোনো, খুব ভালো অঙ্ক। ওকে, আমরা বেশিটা বাদ দিব, এখানে দেখো কি করলাম, 13টা সংখ্যার যোগফল থেকে বাদ দিলাম, এখানে 3টা আছে, এখানে 7টা আছে, একটু মন দিয়ে শুনো, 3টা সংখ্যার যোগফল 117, 7টা সংখ্যার যোগফল 343, দুইটা মিলা কত হয় 460। এখানে কয়টা সংখ্যা আছে, তোমরা বলবে স্যার এখানে 10টা আছে। কি করে স্যার, এখানে 3টে, এখানে 7টা, 7টা আর 3টা যোগ করলে 10টা। আর এখানে কয়টা আছে 13টা, 13টার থেকে যদি 10টা বাদ দাও, তাহলে পাওয়া যাবে 3টা সংখ্যা। কোন 3টা, শেষের 3টে, 11তম 12তম আর 13তম, রাইট। লাস্টের 3টা যোগ করলে 191, আর এদের মধ্যে রিলেশন দেওয়া আছে, 11তম সংখ্যা হবে 12তম সংখ্যার দ্বিগুণ, মানে 12তম সংখ্যা যদি 1 ইউনিট হয়, 11তম সংখ্যা তার দ্বিগুণ মানে 2 ইউনিট, আর 13তম সংখ্যা হচ্ছে তার থেকে 3 বেশি। কেন, 12তম সংখ্যাটা বলছে 3 কম, আর 13তম সংখ্যা তার থেকে 3 বেশি। তার মানে এটা যদি 1 হয়, এটা হবে 2 ইউনিট, আর এটা 1 ইউনিটের থেকে 3 বেশি, বেশিটা আপাতত বাদ দিবে। কোনটা যদি 3 বেশি, 10 বেশি, 15 বেশি, এটা আপাতত বাদ দিবে, পরে ভাববে। তাহলে তোমরা বলবে স্যার এখানে যদি 3 বাদ দাও, এটা কেমন হলো, কোনো কিছু হবে না, এখানে 3 বাদ দিলাম, টোটালটার থেকেও 3 কমাই নাও। এখানে যদি 7 বেশি হতো, 7 বাদ দিবে, টোটালটার থেকেও 7 কমিয়ে নিবে। তাহলে কত হয়, টোটাল 3টা সংখ্যার যোগফল 4 ইউনিট, 4 এর ভ্যালু যদি 148 হয়, 2 এর ভ্যালু 74, 1 এর ভ্যালু 37। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো 1 ইউনিট না, 1 এর চেয়ে 3 বেশি, 37 এর চেয়ে 3 যোগ করো 40। তাহলে 11তম সংখ্যা কত হলো 74, আর 13তম সংখ্যা কত 40, তাহলে গড় মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে গড় কত হলো 57। অসুবিধা হলে x ধরে নাও, x এটা 2x, এটা x এর থেকে 3 বেশি, এত x ধরার দরকার নেই, সিম্পল বেশিটা বাদ দিয়ে নেবে। ওকে, তাহলে আমরা কি করব, একটা জিনিস খেয়াল করো, এখানে 3 বেশি, এটা বাদ দিব, পরে আবার যোগ করব, কিন্তু হিসাব সুবিধা করার জন্য এখানে 3 বেশি, বেশিটা বাদ দিলাম, এখানেও বাদ দিলাম। অ্যাকচুয়ালি তো এটা পরে যোগ করতে হবে না ভাই, আমরা বেশি বাদ দিলাম 1 ইউনিটের ভ্যালু বার করার জন্য, 1 ইউনিটের ভ্যালু, এটা 1 ইউনিটের থেকে 3 বেশি, বেশিটা এখান থেকেও বাদ দিলাম, এখান থেকেও বাদ দিলাম কিছুক্ষণের জন্য, পরে যোগ করতে হবে কিন্তু ভাই। টোটাল 4 ইউনিট, 4 এর ভ্যালু যদি 148 হয়, 1 এর ভ্যালু 37, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা 1 না, 1 এর থেকে 3 বেশি, বেশিটা আগে ধরবে না, কিন্তু পরে মাস ধরতে হবে, রাইট। তাহলে 37 যোগ 3 40। চলো, তাহলে দুইটা সংখ্যার যোগফল কত 114, তাহলে দুইটার গড় কত হবে, দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ করলাম। প্রথমে বাদ দিব কিসের জন্য, 1 ইউনিটের মান বার করার জন্য, এরকম ইউনিট দিয়ে যদি তুমি করতে চাও, নাইলে আবার এক্স এ যাইতে হবে, তাহলে বেশিটা বাদ দিয়ে নিবে, পরে লাস্টে অবশ্যই যোগ করতে হবে। আসো, দেখো এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে।
একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেলে বাকি কাজ এক্স কতদিনে শেষ করবে? তাহলে আসো যথারীতি এক্স আর ওয়াই তোমরা জানো কিভাবে করতে হয়। 20 আর 12, এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 60। তাহলে 20 দিনে 60টা বানালে এক্স একদিনে কয়টা বানাবে? 3 20 60, এটা এক্স। হ্যাঁ, আর ওয়াই 12 দিনে বানায় 60টা, তাহলে একদিনে কয়টা বানাবে? 12 দিয়ে 60কে ভাগ করো, 5 12 60, রাইট? এক্স একদিনে 3টা চেয়ার বানায়, আর ওয়াই একদিনে 5টা চেয়ার বানায়, টোটাল চেয়ার বানাতে হবে 60টা। তাহলে প্রথমে কে কাজ করে? ওয়াই কাজ করে। একা কয়দিন কাজ করে? 9 দিন। তাহলে ওয়াই 9 দিনে কয়টা বানাবে? তোমরা বলবে স্যার ওয়াই একদিনে বানায় 5টা, তাহলে 9 দিনে বানাবে 5 9 45টা, তাই না? ওয়াই একদিনে 5টা জিআর যদি তৈরি করে 9 দিনে তৈরি হবে 5 9 45টা, তাহলে বাকি কত থাকবে? 60 থেকে যদি 45 বাদ দাও তাহলে 60 মাইনাস 45, তোমরা বলবে আর বাকি থাকে স্যার 15টা চেয়ার বাকি থাকে। এই বাকি কাজটা কে করবে? এই বাকি কাজটা করবে এক্স। তাহলে এক্স এর 15টা চেয়ার বানাতে কতদিন সময় লাগবে? তোমরা জানো সময় মানেই ভাগ, রাইট? তাহলে সময় বার করতে গেলে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? এক্স একদিনে 3টা চেয়ার তৈরি করে না, 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15, তার মানে 5 দিন। ওকে, তাহলে ওয়াই 9 দিনে বানায় 45টা, তাহলে বাকি থাকে কয়টা? 15টা চেয়ার। 15টা বানাতে কতদিন লাগবে? 15টা বানাতে সময় লাগবে এক্স 3টা বানায় একদিনে, 6টা 2 দিনে, 15টা 15/3, অর্থাৎ বাকি কাজটা করতে এক্স এর কতদিন সময় লাগবে? বাকি কাজ এক্স 5 দিনে কমপ্লিট করবে। খুব সিম্পল অঙ্ক। হ্যাঁ, আসো নল চৌবাচ্চার দেখো একটি খালি ট্যাঙ্ক এ ও বি দ্বারা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়। ভর্তি চৌবাচ্চাটি সি নল দ্বারা এক্স মিনিটে খালি হয়। সি নলের ডাটাটা দেওয়া নেই, এক্স দেওয়া আছে। এক্স এক্স মানে দেওয়া নেই আর কি। হ্যাঁ, 3টি নল একসঙ্গে যদি খোলা হয় ট্যাঙ্কটি 10 মিনিটে পূর্ণ হয়, রাইট? অনেকে এক্স দেখে ভয় পেয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল পান্ডা। সি এর টানা আপাতত ভাবি না। দেখো এ নল পূর্ণ করে কত মিনিটে? 12 মিনিটে। ভেরি গুড। আর বি নল পূর্ণ করে কত মিনিটে? তোমরা বলবে স্যার 15 মিনিটে। আচ্ছা ঠিক আছে, 3টা যদি একসাথে হলো না, 3টা নল, 3টা এ বি সি, সি নলেরটা দেওয়া নাই, এক্স মানে এক্স এখানে লিখবে না। 3টা নল একসঙ্গে যদি খোলা হয় তাহলে কয় মিনিটে পূর্ণ হয়? 10 মিনিটে ভর্তি হবে। হ্যাঁ, তাহলে এদের লসাগু কত? 12 15 10, এদের লসাগু হচ্ছে 60, তাই না? 7 দিয়ে সবগুলাকে ভাগ যায়, তাহলে লসাগু 60। তাহলে আমরা ধরলাম টোটাল 60 লিটার জল ধরে। এ নল 12 মিনিটে পূর্ণ করে 60 লিটার, তাহলে 1 মিনিটে 5 12 60। বি নল 15 মিনিটে পূর্ণ করে 60 লিটার, তাহলে 1 মিনিটে 15 দিয়ে 60কে ভাগ করো, 4 15 60। আর 3টা নল 10 মিনিটে পূর্ণ করে 60 লিটার, তাহলে 1 মিনিটে 6 10 60। এটা কে কে পূর্ণ করে? তোমরা বলবে স্যার এ বি সি। এবার একটা জিনিস খেয়াল করো, এ বি সি 3টা নল কত লিটার পূর্ণ করে? 6 লিটার। ভেরি গুড। এবার একটা জিনিস এটা যদি আমরা খুঁটিয়ে দেখি, ভালো করে অবজার্ভ করি, কি দেখা যাবে? তোমরা বলবে স্যার এখানে এ নল একা পূর্ণ করে 5 লিটার, আর বি নল পূর্ণ করে 4 লিটার। তো দুইটা মিলেই তো 9 লিটার হওয়ার কথা। এ আর বি দুইটা নলই 9 লিটার পূর্ণ করে। স্বাভাবিকভাবে আমাদের বেসিক সেন্স কি বলে বলো দেখি? দুইটা নলই যদি 9 হয়, 3টা দিয়ে একটু বেশি তো হবেই, 10 11 তো হবেই, তাই না? দুইটা নলই যদি 9 হয়, এখানে দেখো কেমন ব্যাপারটা দাঁড়ালো, 3টা দিলে আমার 6 হয়, রাইট? কেমন ব্যাপারটা একটু অডট লাগছে না? দুইটা নলই যদি 9 লিটার পূর্ণ করে, 3টা দিয়ে স্যার 6 কেন? অ্যাকচুয়ালি 3টা দিয়ে 6 হওয়ার কারণ এই সি ভদ্রলোক আছে না, সি নল, এ কিন্তু আমাদের লস করায়। লস মানে এই সি নল কিন্তু জল বের করে। দুইটা দিয়ে 9 হয়, 3টা দিয়ে 6 হওয়ার কারণ এই ভদ্রলোক 3 লিটার জল বাইরে বের করে, বাইরে। এবার দেখো তো হিসাব মিলছে না? দুইটা দিয়ে 9 লিটার প্রবেশ করে, কিন্তু সি নল 3 লিটার বাইরে বের করে দেয়। তাহলে প্রবেশ করে 9 লিটার, 3 লিটার বেরিয়ে যায়, তাহলে আলটিমেট থাকে 6 লিটার। এবার হিসাবটা মিলছে। ওকে, তাহলে সি নল কত লিটার ইসে করে বলে দেখি? সি নল কত লিটার বের করে 1 মিনিটে? 3 লিটার, তাই না? 9 লিটার পূর্ণ হয়, এখানে 6 লিটার পূর্ণ হচ্ছে, 3 লিটার গেলেও কোথায়? অ্যাকচুয়ালি 3 লিটার সি নল বের করে। সি নল 3 লিটার খালি করে 1 মিনিটে, 6 লিটার 2 মিনিটে, তাহলে 60 লিটার খালি করবে কত মিনিটে? 60/3। তাহলে 3 দিয়ে 60 কে যদি কাটো, তাহলে তোমরা বলবে স্যার 3 20 60। তাহলে সি নলের কত মিনিট সময় লাগে? 20 মিনিট সময় লাগে। আর প্রশ্নে দেওয়া আছে সি নলের x মিনিট সময় লাগে। তাহলে তোমরা বলবে স্যার তাহলে x এর ভ্যালুই তো 20, তাই না? সি নলের কতটুকু সময় লাগে? x। এবার আমরা বার করলাম সি নলের সময় লাগে 20 মিনিট, তাই না? এটাও সি নলের সময়, এটাও সি নলের সময়। তাহলে তোমরা বলবে স্যার x এর ভ্যালু হচ্ছে কত বলে দেখি? 20।
বুঝা গেল? এক্স এর মান মানে বুঝছো তো, সি নল এক্স মিনিটে পূর্ণ করে, তার মানে সি নল যত মিনিটে পূর্ণ করে সেটাই এক্স এর মান। সি নল 20 মিনিটে পূর্ণ করে, তাহলে তোমরা বলবে স্যার সিম্পল ফান্ডে এক্স এর মান 20, রাইট? আসো নেক্সট 6। দেখো সময় দূরত্বের খুব ভালো একটা অঙ্ক, হ্যাঁ একটু এক্স ওয়াই এর হেল্প নিব, হ্যাঁ কিন্তু আমরা খুব জটিল ক্যালকুলেশন করব না এক্স দিয়ে। হ্যাঁ আসো, এক্স ওয়াই উভয়ই এমন ভাবে 90 কিমি দূরত্ব অতিক্রম করবে যাতে ওয়াই এর বেগটা বেশি, হ্যাঁ এক্স এর তুলনায়। খেয়াল করো ওয়াই এর বেগ বেশি, তাদের গতিবেগের যোগফল 100, এটা আমরা পরে ভাববো। উভয়ের মোট সময় লাগে 3 ঘন্টা 45 মিনিট। এটাকে না ঘন্টায় নিয়ে আসো, 3 ঘন্টা 45 মিনিট মানে পুরাটাকে যদি ঘন্টায় নিয়ে আসি না ভাই, তাহলে 3 তো 3ই, হ্যাঁ সমস্ত রাইখে দেওয়া 3 পূর্ণ 45 মিনিট, এটাকে ঘন্টা বানাতে গেলে কত হবে? 60 দিয়ে ভাগ, তাহলে 3 15 45, 4 15 60। তাহলে সমস্ত যদি ভাঙাও তাহলে নিচে হবে 4 আর উপরে কত? উপরে গুণ হবে না, 3 4 12 যোগ 3, তার মানে 15/4 ঘন্টা। তাহলে ফার্স্ট কাজ তোমরা পুরোটাকে ঘন্টা বানিয়ে নিও। কিভাবে ঘন্টা বানাবে? 3 3 মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ। কেন স্যার 60 মিনিটে 1 ঘন্টা? এবার ছোট করো, 3 15 45, 4 15 60, তাহলে নিচে থাকবে 4 আর উপরে 3 4 12 যোগ 3, তার মানে 15/4 ঘন্টা। এবার আসো খেয়াল করো, হ্যাঁ তাহলে এক্সও কত কিমি যাবে বলো দেখি? এক্সও যাবে কত কিমি? এক্সও যাবে 90 কিমি, আবার ওয়াইও কত কিমি ডিস্টেন্স যাবে? তোমরা বলবে স্যার 90 কিমি যাবে। খেয়াল করো এক্স ওয়াই দুইজনই 90 কিমি যাবে। আমরা এক্স এর ভেগটা না এক্সই ধরলাম, আর ওয়াই এর ভেগটা ভাই আমরা ওয়াই ধরে নিই। হ্যাঁ এক্স এর বেগ আমরা এক্সই ধরলাম, ওয়াই এর বেগ ওয়াই ধরে নিই। চলো দুইটা আর যোগফল 100, এটা একটু পরে ভাবি। তাহলে বলো দেখি 90 কিমি দূরত্ব যেতে এক্স এর কতটুকু সময় লাগবে? তোমরা বলবে স্যার সময় মানেই তো দূরত্ব বাই বেগ, এক্স এর বেগ এক্সই ধরে নিলাম। আবার 90 কিমি ওয়াইও যাবে, ওয়াই এর কতটুকু সময় লাগবে? 90/ওয়াই। সময় মানে কি? দূরত্ব বাই বেগ, এক্স 90 কিমি যাবে, তাহলে দূরত্ব হচ্ছে 90 আর এক্স এর বেগ এক্সই ধরে নিলাম। আর ওয়াই এর 90 কিমি যেতে কতটুকু সময় লাগে? তোমরা বলবে স্যার দূরত্ব হচ্ছে 90 আর বেগ হচ্ছে ওয়াই। তাহলে এটা এক্স এর সময় আর এটা ওয়াই এর সময়, দুইটার সময় যদি যোগ করো তাহলে মোট সময় 15/4। 100টা না একটু পরে কাজে লাগাবো, দাঁড়াও। দুইজনের বেগ 100 না, এটা একটু পরে কাজে লাগাবো, একটু ধৈর্য ধরো। ওকে 90 কিমি যেতে এক্স এর কতটুকু সময় লাগবে? তোমরা বলবে 90/এক্স, দূরত্ব বাই বেগ। 90 কিমি যেতে ওয়াই এর কতটুকু সময় লাগবে? 90/ওয়াই, দূরত্ব বাই বেগ। এবার লসাগু করো, উপর নিচে থাকলে লসাগু করবো, দুইটাই হবে লসাগু এক্স ওয়াই। একটা জিনিস কি, যখন দুইটাই লসাগু হবে না, মন দিয়ে শুনো, দুইটাই যদি আচ্ছা দুই জায়গাতে 90 আছে না, 90টা মনে করো কমন নিয়ে নিলাম 90, নাহলে আরেকটা লাইন বাড়াতে হবে। দুই জায়গায় 90 কমন নিলাম, হ্যাঁ তাহলে এখানে 9 মানে 1 থাকবে কিন্তু, হ্যাঁ দুই জায়গাতেই 90 আছে, কমন নিলাম। তাহলে দুইটাই যখন লসাগু হবে কোনাগুনি গুণ করবে, এখানে 9 মানে 1 থাকবে, 90 তো কমন নিলাম, তাহলে ওয়াই ওকে ওয়াই প্লাস এখানে এক্স দিয়ে কোনাকুনি গুণ হবে, এক্স ওকে এক্স। দুইটাই যখন লসাগু হয় এত ভাবার দরকার নেই। দুইটাই যখন লসাগু হবে না, আমি একটা এক্সাম্পল দিই, মনে করো আছে 2/a প্লাস 3/b। হ্যাঁ আমি যদি বলি লসাগু কত হবে, তোমরা বলবে স্যার এবি হবে লসাগু। দুইটাই যখন লসাগু হয় না কোনাকুনি গুণ, 2 গিয়ে b এর সাথে গুণ হবে 2b, আর a গিয়ে 3 এর সাথে গুণ হবে, তার মানে 3a। ঠিক আছে 90 তো কমনই নিলাম, 90 কমন, তাহলে এখানে 9 মানে 1 থাকবে 1, তাহলে 1 আর y গুণ করো y। 90 তো কমনই নিলাম, তাহলে এখানে 9 মানে 1 থাকবে, x আর 1 গুণ করো x সমান সমান 15/4। ওকে তাহলে দেখো এক্স ওয়াই 90 90, তাহলে মন দিয়ে শোনো। হ্যাঁ এবার এখানে কি হবে ভালো করে দেখো, এক্স আর ওয়াই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে? এক্স আর ওয়াই দুইটা বেগ যদি যোগ করো, তোমরা বলবে স্যার দুইটা বেগের যোগফল কত দেওয়া আছে? 100। এক্স মানে প্রথম ব্যক্তির বেগ, ওয়াই মানে দ্বিতীয় ব্যক্তির বেগ, দুইজনের বেগ যদি যোগ করো, দুইজনের বেগের যোগফল কত দেওয়া আছে? 100 সমান সমান 15/4। তাহলে 15 দিয়ে 90 কে কাটো, 6 15 90, তাহলে এটা যদি বজ্রনয়ন করো এক্স ওয়াই আর এদিকে গুণ করো 4 6 কত? 4 6 24, 24 আর 100 গুণ করো 24। বুঝা গেল ভাই? এক্স প্লাস ওয়াই এর মান স্যার 100 কোন, একটু মাথা খাটাও ভাই। দুইটা বেগ, এক্স এর বেগ আর ওয়াই এর বেগ, দুইজনের বেগ যোগফল কত? বেগের যোগফল হচ্ছে 100। তাহলে 15 দিয়ে 90 কে কাটো 6, 4 আর 6 গুণ করো 24, 24 আর 100 গুণ করো 2400। ক্লিয়ার? তাহলে তোমরা বলবে এক্স আর ওয়াই এমন দুইটা সংখ্যা হবে যাদের গুণ করলে হবে 2400,
আবার এদের যোগফল কত, এক্স ওয়াই এর যোগফল কত, এদের যোগ করলে হবে 100। এক্স আর ওয়াই এমন দুইটা সংখ্যা হবে, দুইটা বেগ এমন দুইটা সংখ্যা যাদের গুণ করলে হবে 2400, আবার যোগ করলে 100। তো এটা তো মুখে মুখেই করা যায়। তোমরা বলবে স্যার 60 আর 40। দেখো 60 আর 40 যদি গুণ করো 4 24, 2400 আর দেখো যোগ করো, তাহলে তোমরা বলবে স্যার 100 হবে। ওকে, আসো দুইটার গুণফল হচ্ছে 2400 আর দুইটা যোগ করলে কত হবে, 100 হবে। তাহলে তোমরা বলবে স্যার একটা বেগ হবে 60 আর একটা হবে কত, 40। ওকে, তাহলে কোনটা 60 হবে বলো দেখি। প্রশ্নে বলছে ওয়াই এর বেগ বেশি, ওয়াই এর বেগ বেশি, তার মানে বড়টা হচ্ছে ওয়াই এর বেগ আর ছোটটা হবে এক্স এর বেগ। এটা কি করে বার করলাম বুঝছো? তার ক্যালকুলেশন করার দরকার নেই, ফালতু মিডিল টার্ম টিডিল টার্ম হবে, তো জটিলে যাবে না। গুণ করলে 2400 আর যোগ করলে 100, তাহলে 60 আর 40। ক্লিয়ার? এবার কোনটা 60 এর মান ওয়াই এর বেগ বেশি বলছে না, তার মানে তোমরা বলবে স্যার ওয়াই এর ভ্যালু হবে 60 আর এক্স এর ভ্যালু 40। তাহলে এদের রেশিও যদি করো কত হবে ভাই? এক্স হবে ছোটটা, এক্স এর বেগ কম বলছে, আর ওয়াই এর বেগ বড় বলছে, তাই বড়টা। ছোট করো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ছোট করো 2 দুগুণে 4, 2 দিয়ে ছোট করো 3 দুগুণে 6। তার মানে তোমরা বলবে এদের বেগের অনুপাত কত হবে, এক্স আর ওয়াই এর বেগের অনুপাত 2:3। হ্যাঁ, এরপরে আর করার দরকার নেই। মিডিল টার্ম যদি করো না, তাও ভাই এই ক্যালকুলেশনটা করতেই হবে। দুইটা গুণ করলে হবে 2400 আবার যোগ করলে 100, তাহলে 60 আর 40। ওকে, ছোটটা আগে, কারণ এক্স এর বেগ কম বলছে, এক্স এর বেগ কম, ওয়াই এরটা বেশি, তার মানে বড়টা হবে ওয়াই এর মান, রাইট? চলো আসো 7 নম্বরে কি বলছে। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত? হ্যাঁ দেখো, খুব ভালো অঙ্ক। কতটুকু সময় লাগে বলো দেখি? সময় লাগে 8 সেকেন্ড। আর 8 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে? একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে তাহলে কতটুকু ডিস্টেন্স যাবে? নরমালি আমরা কি করি বলো দেখি? একটা সেতুকে অতিক্রম করলে সেতু প্লাস 10, প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্ম প্লাস 10। আর যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে তখন দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করব, প্রথম ট্রেন প্লাস দ্বিতীয় ট্রেন দুইটা যোগ করব। আর কি বলছে? দুইটা ট্রেনেরই দৈর্ঘ্য কি বলো দেখি? সমান 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, তার মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 100 প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 100। তোমরা বুঝতে পারছো? একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করতে চায়, মন দিয়ে শোনো ভাই বোন, তাহলে কতটুকু দূরত্ব যেতে হবে? প্রথম ট্রেন প্লাস দ্বিতীয় ট্রেন। তাহলে দুইটা যোগ করলে কত হয়? তোমরা বলবে স্যার 200 মিটার হয়। তাহলে 8 সেকেন্ডে যায় কত মিটার? 200 মিটার। তাহলে এখান থেকে আসো বেগ বার করে নি। বেগ মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? 200 আর সময় কত? 8। ওকে, দূরত্ব বাই সময়, তাহলে 8 দিয়ে 200 কে কাটো 25, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে, 25 মিটার পার সেকেন্ড। এটা কিমি পার ঘন্টায় নিয়ে আসতে গেলে কি করবে? তোমরা বলবে স্যার কিমি পার ঘন্টায় আনতে গেলে শর্টকাট রুল আমরা কি জানি? কত দিয়ে গুণ করতে হয়? 18/5 দিয়ে। ওকে, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যদি যেতে চাও তাহলে ভাই 18/5 দিয়ে গুণ করে, বুঝে গেল? 8 সেকেন্ডে যায় 200 মিটার, তাহলে বেগ 25 মিটার পার সেকেন্ড। 25 মানে 90 হয়, রাইট? 20 মানে 72 হয়। তাহলে কাটো, 5 5 25, 5 18 90। এবার প্রশ্ন হলো এখানে যে 90 বেরোলো, স্যার এখানে কার কার বেগ আছে? মনে রাখবে, যখন দুইটা ট্রেনের অঙ্ক করবে বা দুইটার এই বেগ আছে এরকম কিছু করছে, একটা ট্রেন একটা বাইক, সে যাই বলো, মোট কথা দুইটার এই যে যখন বেগ থাকবে না, এই বেগটা কিন্তু কারো পার্টিকুলার ট্রেন না। তোমরা বলবে স্যার এটা প্রথম ট্রেনেরও বেগ, এখানে দ্বিতীয় ট্রেনেরও বেগ আছে, আর দুইটা পরস্পর আছে না? পরস্পর, পরস্পর মানে বিপরীত, বিপরীত মানে দুইটা বেগ যোগ আকারে আছে। ওকে, এটা পার্টিকুলার কিন্তু কোনো ট্রেনের একার বেগ না। তোমরা বলবে স্যার এখানে দুটো বেগ আছে, প্রথম ট্রেনেরও বেগ আছে প্লাস দ্বিতীয় ট্রেনের বেগ আছে, দুটো যোগ করলে হবে ভাই 90, রাইট? চলো, প্রশ্নে একটা হিন্ট দেওয়া আছে, প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ, তার মানে দ্বিতীয়টার বেগ যদি 1 হয় তাহলে প্রথমটার বেগ হবে দ্বিগুণ মানে 2 ইউনিট। তাহলে দুইটা যোগ করলে কত হয়? তোমরা বলবে স্যার দুইটা যোগ করলে হবে 3 ইউনিট। 2 আর 1 যদি যোগ করো টোটাল বেগ কত? 3 ইউনিট। 3 এর ভ্যালু 90, 30 গুণ। তাহলে দ্বিতীয়টার বেগ হচ্ছে 2 ইউনিট, 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 30 গুণ, 30 দুগুণে 60। এমনি হয়ে যায়, প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ, তার মানে দ্বিতীয়টা 30, প্রথমটা 60, দুটো যোগ করলে 90। তো এখানে প্রথমটার বেগ বার করতে বলছে, তোমরা বলবে স্যার প্রথমটার বেগ 60 কিমি পার ঘন্টা। সিম্পল ফান্ডা, 8 সেকেন্ডে যায় 200, বেগ হচ্ছে 25, 25 মানে 90, 90 দুইটা আছে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা দ্বিগুণ মানে দ্বিতীয়টা হবে 30 আর প্রথমটা ডাবল 60। ওকে, আসো তো ভাই 8-এ। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট
এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসতে 9 মিনিট সময় নেয়। এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, হ্যাঁ, গতিবেগ কিমি পার ঘন্টায় চাইছে। ওকে, ভালো কথা, মন দিয়ে শুনো। হ্যাঁ, তাহলে 12 মিনিটে কত যায় বলো দেখি? 900 মিটার। তো আমরা বেগগুলা না, এটা প্রতিকূলে যায়, প্রতিকূলে। তাহলে 12 মিনিটে যদি 900 যায় না, 900 মিটার আমরা বার করি, 12 মিনিটে একবারে করে দিই। 12 মিনিটে নিচ থেকে 12 মিনিটে যায় 900 মিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 7 মিনিটে কত যাবে? ঘন্টায় নিয়ে আসি, 12 মিনিটে যায় 900 মিটার, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কতটুকু যায়? 7 মিনিটে যেটা যায় সেটাই তো বেগ। 12 দিয়ে কাটো, 5 9 45, তার মানে 4500 মিটার। বুঝে গেল? ডাইরেক্ট নিচ থেকে উপরে 12 মিনিটে যায় 900 মিটার, তাহলে 60 মিনিটে কত? ইন্টু 60, 4500 মিটার না। এটার কিমিতে আনতে গেলে কি করবে বলে দেখি? 3 ঘর আগে দশমিক দিতে হয়। 1000 দিয়ে ভাগ বা 3 ঘর আগে দশমিক, 1 2 3, 4.5 কিমি। দশমিকের পরে শূন্য থাকলে ক্যান্সেল। ওকে, কি বললাম? মিটার থেকে কিমিতে আনতে গেলে 1000 দিয়ে ভাগ বা 1000 দিয়ে ভাগ করা মানে 3 ঘর আগে দশমিক, 1 2 3। আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় যদি প্রতিকূলে যায় না ভাই, একটা জিনিস বলো, যাওয়াটা যদি প্রতিকূলে হয় তোমরা বলবে স্যার তাহলে ফিরে আসাটা অনুকূল হবে। উল্টা, যাওয়াটা অনুকূল হলে ফিরে আসাটা প্রতিকূল হবে। তোমরা বলবে এখানে দেওয়া আছে যাওয়াটা যদি প্রতিকূল হয়, প্রাথমিক অবস্থানে ফিরে আসা, তাহলে ফিরে আসাটা হবে অনুকূল। বুঝা গেল? উল্টো হবে, যাওয়ার সময় অনুকূল হলে ফিরে আসাটা প্রতিকূল হবে, আবার যাওয়াটা যদি প্রতিকূল হয় না বস, তাহলে ফিরে আসাটা হবে অনুকূল। রাইট? তাহলে অনুকূলে কতটুকু সময় লাগে? 9 মিনিট। 9 মিনিটে কতটুকু ডিস্টেন্স যায়? 900। তাহলে 9 মিনিটে যদি 900 যায় না, 9 মিনিটে যদি 900 যায়, তাহলে 7 মিনিটে কত যাবে? 7 দিয়ে গুণ, তাহলে 9 দিয়ে 800 কাটো, কত হবে? 100। তাহলে 6 আর 100 গুণ করলে 6000 মিটার। তাহলে এটা কিমিতে আনতে গেলে কত হবে? 3 ঘর আগে দশমিক বসিয়ে দাও। হ্যাঁ, 3 ঘরে 1 2 3, দশমিকের পর শূন্য থাকলে সব ক্যান্সেল। তাহলে অনুকূলের বেগ 6 আর প্রতিকূলের বেগ কত? 4.5 কিমি। এখানে বার করতে বলছে স্থির জলে ব্যক্তির বেগ। ব্যক্তিটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে আছে বলো দেখি? ব্যক্তি নৌকায় বা যেখানে তাক বোটে থাক, তাই না? তাহলে ব্যক্তি বা নৌকা, এখানে যাই বলো, ব্যক্তির বেগ। ব্যক্তি বলতে স্থির জলে ব্যক্তি বলতে ব্যক্তি কার মধ্যে আছে? নৌকার বেগ, তাই না? ব্যক্তি নৌকার মধ্যে আছে, তাহলে ব্যক্তির বেগ মানে নৌকার বেগ অ্যাকচুয়ালি। হ্যাঁ, স্থির জলে ব্যক্তি বলতে নৌকার বেগ। তাহলে তোমরা জানো নৌকার বেগ বার করার একটা শর্টকাট ফর্মুলা তোমরা জানো না? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলের বেগ কত? 6 প্লাস প্রতিকূলের বেগ কত? 4.5 বাই 2। তাই না? নৌকা বা ব্যক্তি, স্থির জলে ব্যক্তি বলতে ব্যক্তি কার মধ্যে আছে? নৌকা। ব্যক্তির বেগ বলতে নৌকার বেগ। নৌকার বেগ বার করার সূত্র অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাই দুইটা যোগ করলে কত হয়? 6 আর 4 যোগ করে 10.5, 10.5 বাই 2। এই আনসার তো দেখছি ফ্র্যাকশনে আছে, তো দশমিক সরায় দাও। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘর, একটা 0 10, 5 দুগুণে 10, উপরে 21। তাহলে উপরে 21 আর নিচে কত? 4। উপরে 21 আর নিচে 4, 4 দিয়ে 21 ভাগ করলে তোমরা বুঝতেই পারছো একটাই অপশনে আছে, 4 5 20 থাকবে 1। তাহলে 5 পূর্ণ 1/4, এটা রাফে করে নিবে। 4 2 দুগুণে 4, 4 দিয়ে 21 কে ভাগ করলে 5 পূর্ণ 1/4। তাহলে বেগগুলা না ফার্স্টে আমরা ঘন্টায় নিয়ে আসলাম। হ্যাঁ, তার মানে অ্যান্সার বলবে অপশন সি। 12 মিনিটে যদি 900 যায়, 7 মিনিটে কত যাবে? 4500 মিটার মানে 4.5 কিমি। আর ফিরে আসাটা অনুকূল হবে, 9 মিনিটে যায় 900, নিচ থেকে উপর 9 মিনিটে যায় 900, তাহলে 60 মিনিটে কত? 6000 মানে 6 কিমি। এবার ব্যক্তি মানে নৌকার বেগ, নৌকার বেগ মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে তোমরা বলবে স্যার ব্যক্তি বা নৌকা হবে 5 পূর্ণ 1/4। হ্যাঁ, ভেরি গুড, তোমরা অনেকেই সুন্দর অ্যান্সার করেছো। চলো, খুব ভালো অঙ্ক। আসো 9 এর মান দেখো, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, এর মান বি এর চেয়ে 80% বেশি, সি এর মান এ ও বি এর সমষ্টির চেয়ে 48 পূর্ণ 4/7% কম। সি এর মান এ এর মানের চেয়ে শতকরা কত কম? সি এর মান এ এর চেয়ে শতকরা কত কম? হ্যাঁ, কি বার করতে বলছে এটা পরে যাই। এর মান বি এর চেয়ে 80% বেশি, এর মান, এর মান বি এর চেয়ে কত বেশি? 80% বেশি, মানে বি এর মান যদি 100 হয়, এর মান হবে 180। এই দুইটার রেশিও করো, 0 0 ক্যান্সেল, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। বি যদি 100 ভাগ হয়, এ হবে 180 ভাগ, রেশিও করলে 9:5। আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সি,
সি এর মান এ ও আর বি এর সমষ্টির চেয়ে, এ আর বি এর সমষ্টির চেয়ে কত? 48.4/7%। এটা ভাঙাইলে কত হয়? 48.4/7% মানে কত হয়? প্রথমে গুণ 7 48 336 আর 4 যোগ করো, তোমরা বলবে স্যার 340/7% তুলে নিচে 100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো 17, 2 দিয়ে কাটো 5, তার মানে উপরে 17 আর নিচে 5 সাথে 35। বুঝা গেল? তাহলে এটাকে সমস্ত বাঙালি 340/7% তুলে নিচে 100 কাটাকাটি করলে 17/35 কম, 35 ভাগের 17 ভাগ কম। এটার মানে কি? পরেরটা যাই নিচে এ প্লাস বি এর মান হচ্ছে কত? 18। এ প্লাস বি এর মান হচ্ছে, এটার মানে এ প্লাস বি হবে 35, এ প্লাস বি এর মান 35, পরেরটা নিচে। আর সি এর মান 17 না, কিন্তু 17 ভাগ কম। বুঝা গেল? এ প্লাস বি এর মান পরেরটা নিচে 35 ভাগ, আর সি এর মান তার থেকে 37 ভাগ কম। মানে এ প্লাস বি 35 না, আর সি এর মান তার থেকে 17 কম, মানে 35 এর থেকে 17 ভাগ কম, তার মানে সি এর মান হবে 18। বুঝতে পারলে ভাই? এ প্লাস বি যদি 35 ভাগ হয়, সি কিন্তু 17 ভাগ হবে না, 17 ভাগ কম। কম মানে 35 থেকে 17 মাইনাস করে, তাহলে তোমরা বলবে স্যার 18 ভাগ। ওকে, আসো এবার একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, এ আর বি এর যোগফল এখানে কত? 35। আর এ আর বি এর যোগফল এখানে যোগ করো তো এখানে কত হয়? এ আর বি 14। এ আর বি যদি যোগ করো এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 35, দুইটাকে সমান করো। এ প্লাস বি এর মানে একবার 14 ভাগ, এক জায়গায় 35 ভাগ, এরকম তো হওয়া উচিত না, দুইটা সমান হবে। সমান কিভাবে করবো? এটারে 5 দিয়ে গুণ করো, 5 14 70, আর এটারে 2 দিয়ে গুণ করে, তাহলে তোমরা বলবে স্যার এটাও 70 হবে। 14 আর 35 এর লসাগু 70 না, দুইটারে সমান করলাম, এটারে 5 দিয়ে গুণ করলাম 70, এটারে 2 দিয়ে গুণ করলাম 70। আচ্ছা, এটা 2 গুণ হলে পাশেরটাও 2 গুণ। হ্যাঁ, 18 2 গুণে 36, এইটা 5 গুণ হলে এটাও 5 গুণ, 5 5 25, এটাও 5 গুণ, 5 9 45। ওকে, খেয়াল করো তো, বুঝতে পারছো? বি যদি 100 ভাগ হয়, এ হবে 180 ভাগ, রেশিও করলে 9:5, টোটাল হবে 14 ভাগ। ক্লিয়ার? আর এখানে সি এর মান এ প্লাস বি এর চেয়ে 48.4/7%, সমস্ত ভাঙায় কত আসছিল? এটা মুছে দিলাম, 340/7, কাটাকাটি করলাম, পার্সেন্ট তুলে নিচে 100, 17/35 কম। তার মানে তোমরা বলবে স্যার এ প্লাস বি এর ভ্যালু যদি 35 ভাগ হয়, সি এর মান 17 না, 17 ভাগ কম। বস কম মানে এটা থেকে, এই যে 35 থেকে 17 কম, মানে মাইনাস করো সি এর মান। এবার আমি কি করলাম? আমি এখানে এ আর বি যোগ করলাম 14, এখানে এ আর বি 35। বলো দেখি এ আর বি এর যোগফল, একবার বললাম 14, একবার বললাম 35, ব্যাপারটা কেমন দেখায় না? তোমরা বলবে স্যার এ প্লাস বির মান একটা ফিক্সড হবে, এক জায়গায় 14 এক জায়গায় 35, এরকম তো হইতে পারে না। তাই আমরা কি করলাম বস? এটারে 5 দিয়ে গুণ করে 70 করলাম, এটারে 2 দিয়ে গুণ করলে 70 করলাম, সমান হয়ে গেল। এটা 2 গুণ মানে এটাও 2 গুণ 36, এটা 5 গুণ মানে এটাও 5 গুণ, এটাও 5 গুণ। এবার বলছে সি এর চেয়ে কত কম? সি এর চেয়ে কত কম? সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 36, আর এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 45। তাহলে সি বলো দেখি কত কম? এটা 45, এটা 36, কত কম? তোমরা বলবে বিয়োগ করলে পাওয়া যাবে 9 কম। তাহলে পার্সেন্টে আনলে কত কম বা বেশি, এটা উপরে, আর নিচে কোনটা দিব? সি নাই, এই জায়গায় অনেকের প্রশ্ন হয়। সি এর মান এর মানের চেয়ে, কার চেয়ে? এর মানের চেয়ে। কার চেয়ে? কার উপর? কার চেয়ে বা কার থেকে? এর মানের চেয়ে। সি এর মান এর থেকে, কার থেকে? এর থেকে, এর উপর পার্সেন্ট হবে, তাহলে নিচে দিবে এ কে, শতকরা আনার জন্য ইনটু 100। 9 দিয়ে 45 কাটো 5, 5 দিয়ে 100 গুণ করো, 5 করি 100, তার মানে 20% কম। নিচে এ কেন দেবো স্যার? একটু প্রশ্নটা পড়ো ভালো করে। সি এর মান এর চেয়ে, কার চেয়ে? এর চেয়ে বা কার থেকে, এটা নিচে আসে, এর চেয়ে, এর মান নিচে, তাহলে ক্যান্সেল করলে কত হয়? 20%। হ্যাঁ, খুব ভালো অঙ্ক দেখো। হ্যাঁ, 20 20 20, ভেরি গুড। চলো, ওকে, সিম্পল ফর্মটা টোটালটা সমান করে দিলাম, অঙ্কের অ্যান্সার বেরিয়ে আসলো 810। হ্যাঁ, আজকে লাস্ট অঙ্ক, আমরা আজকে এটা অবধি করবো। হ্যাঁ, একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যের চেয়ে 10% কমে বিক্রি করে। 10% কমে মানে বুঝে তো? কমে মানে, আরে সরি ভাই, কম মানে কি বলো দেখি? কমে বিক্রি করলে কি হবে? তোমরা বলবে স্যার সিম্পল ফান্ডা, এটা ক্ষতি হয়। 10% কমে মানে 10% লসে বিক্রি করছে, রাইট? হ্যাঁ, আমরা যদি লিখি ক্রয় মূল্য আরেক বিক্রয় মূল্য 100 দুনিয়া, ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়,
তাহলে আগে বিক্রয় মূল্য 10% কম, মানে 10 ভাগ লসে বিক্রি হইতো, 10 মাইনাস করো তো, তাহলে আগে বিক্রি করতো 90 ইউনিটে। কেন দাম 100 ভাগ 10 ভাগ কমে বা 10 ভাগ প্রতিতে 90 ইউনিটে বিক্রি করতো, রাইট। এবার বলছে যদি তিনি এনে 332, এটা বাংলায় হয়ে গেছে 332, রাইট, বেশি দামে বিক্রি করেন তবে তার 20% লাভ হবে। মানে ক্রয় মূল্য সেম আছে, ক্রয় মূল্য 100 ইউনিটই আছে, কিন্তু এবার 20 ভাগ লাভ হবে, মানে 20 ইউনিট বেশি দামে বিক্রি করবে। তার মানে এখন বিক্রয় মূল্য হবে 100 যোগ 20, 120 ইউনিট। ওকে, ক্রয় মূল্য 100 ইউনিট আর আগে 10% ক্ষতি হইতো, মানে 90 ইউনিটে বিক্রি করতো। এখন ক্রয় মূল্য 100ই আর 20 ইউনিট লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 120। তাহলে দুইটা বিক্রয় মূল্যের ডিফারেন্স কত, বা এখন কত বাড়লো, তোমরা বলবে স্যার 30 ইউনিট বাড়লো, 30 ইউনিট। যাতা টেকনিক দিয়ে করে দিই। হ্যাঁ, বলো দেখি দুইটা বিক্রয় মূল্যের ডিফারেন্স কত, 30 ইউনিট। তার প্রশ্নে বলো দেখি 332 টাকা কম বা বেশি, এটা মানে কি 332 টাকা বেশি দামে বিক্রি করে, মানে ডিফারেন্স। ওকে, আমরা দেখো বার করলাম কত বেশি, 30 ইউনিট বেশি, প্রশ্নে বলছে 332 টাকা বেশি, সেম জিনিস। আর একটা জিনিস কি সিম্পল ফান্ডা মনে রাখবে, আমি অনেকবার বলছি কম বেশি মানে ডিফারেন্স। আমরা বার করলাম বিক্রয় মূল্যের ডিফারেন্স 30 ইউনিট, আর প্রশ্নে বিক্রয় মূল্যের ডিফারেন্স কত বলছে, 332 টাকা। তাহলে 30 ইউনিটের ভ্যালু তো 332। যাতা টেকনিক, উপরেও বিক্রয় মূল্যের পার্থক্য, নিচেও বিক্রয় মূল্যের পার্থক্য। 30 ইউনিটের ভ্যালু যদি 332 টাকা হয়, এবার বার করতে কি বলছে, দ্রব্যটির এনে দ্রব্যটির ক্রয় মূল্য না আছে, একটা এনে জিনিস খেয়াল করো, এটা ক্রয় মূল্য না, এটা অ্যাকচুয়ালি সরি বিক্রয় মূল্য হবে। হ্যাঁ, এনে বিক্রয় মূল্যটা উঠে নেই, হ্যাঁ, বি হবে। ওকে, এটা বিক্রয় মূল্য হবে ভাই। হ্যাঁ, তাহলে 30 ইউনিটের ভ্যালু যদি 332 টাকা হয়, তাহলে বলছে বিক্রয় মূল্য কত, উপরের বিক্রয় মূল্যের ডিফারেন্স, এটাও বিক্রয় মূল্যের ডিফারেন্স। 30 এর ভ্যালু যদি 332 হয়, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কোনটা নিব স্যার, নিচেরটা না উপরেরটা, অবশ্যই উপরেরটা। নিচেরটা একটা কল্পনা, মানে যদি বলছে যদি 20% লাভে বিক্রি করতো, বুঝা গেল। আমি বললাম যদি এখন বৃষ্টি হতো খুব ভালো লাগতো, তার মানে বৃষ্টি নামে না, এটা একটা অ্যাজাম্পশন বা কল্পনা, এখানেও সেম। যদি মানে এটা কল্পনা, অ্যাকচুয়াল বিক্রয় মূল্য 90 ভাগ 90 এর ভ্যালু কত। যাতা টেকনিক, হ্যাঁ, উপরে বিক্রয় মূল্যের ডিফারেন্স, নিচেও বিক্রয় মূল্যের ডিফারেন্স। বিক্রয় মূল্যের ডিফারেন্স কত, 30 ইউনিট। 30 এর ভ্যালু যদি 332 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90 ইউনিট, 90 এর ভ্যালু কত। 30 দিয়ে 90 রে কাটো 3, 3 দিয়ে এটারে গুণ করো, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 তিরিকে 9। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 996 টাকা। বুঝা গেল। বিক্রয় মূল্যের ডিফারেন্স 30 ইউনিট, 30 এর ভ্যালু যদি হয় কত, 332 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90 ইউনিট, 90 এর ভ্যালু কত ইনটু 90। তাহলে কাটাকাটি করলে কত হলো, 996 টাকা। এটাই হচ্ছে বস অ্যান্সার। ঠিক আছে। হ্যাঁ, তো অঙ্কের প্র্যাকটিস সেট এখানেই থাকলো।